সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আমি জহিরুদ্দিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদার্থবিজ্ঞান। আমরা আজকে আলোচনা করব পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা টপিক্স থেকে, যে টপিক্সটা তোমরা হয়তো 9-10-এ বা এর আগে বা পূর্বের ক্লাসগুলোতে তোমাদের কোনো বেসিক ছিল না। তবে যদি তুমি মনোযোগ সহকারে বুঝো এবং দেখো, তাহলে তুমি সহজেই এই টপিক্সটা মনে রাখতে পারবে। এই টপিক্সটা যেহেতু অন্য অন্য টপিক্স থেকে সম্পূর্ণ ভিন্ন, তাহলে অতএব এই টপিক্সটা করার সময় তোমার পূর্ণ মনোযোগটা এখানে থাকতে হবে। যদি তোমার মনোযোগে কোনো ঘাটতি থাকে, তাহলে তোমার এই টপিক্সটা যদি তুমি ভালোভাবে না বুঝতে পারো, তাহলে এখান থেকে সিকিউ কোশ্চেন আসে, এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসে, এখান থেকে ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে, তাহলে সেই সকল জায়গায় তুমি সমস্যা বা প্রবলেম ফেস করতে হবে তোমার। আমরা আজকে আলোচনা করব কিছু, এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এই অন্তরীকরণ সম্পর্কে। সে অন্তরীকরণের সামান্য কিছু সূত্র আমরা কালকে এর আগের ক্লাসে কিছু সূত্র দিয়েছি। এখানেও দেখো অন্তরীকরণের কিছু সূত্র আছে, dx অফ সাইন ওয়াই। দেখো এর আগের ক্লাসে আমরা করছিলাম dx অফ সাইন এক্স, আমরা ক্যালকুলেশন করে হিসাব করে অন্তরীকরণ করার পর আমরা পাইছিলাম cos x। কিন্তু আজকে দেখো dx আমার অপারেটর হচ্ছে x এর, আর সাইন ওয়াই আমার এখানে চলকটা হচ্ছে ভিন্ন চলক। তাইলে অপারেটরের সাথে চলক যদি ভিন্ন হয়, তাইলে সাইন, তখন আমাদেরকে মনে মনে এটাকে ওয়াইকে মনে মনে এক্স ধরতে হবে। ওয়াইকে মনে মনে যদি আমরা এক্স ধরি, তাহলে dx অফ সাইন এক্স সমান হচ্ছে cos x। ওই এক্স এর মান ওয়াই দিয়েছে, ওয়াই বসাই দিচ্ছি। এরপরে আবার ওয়াইকে আবার অন্তরীকরণ করতে হবে অবস্থানের সাপেক্ষে, dy dx। তার মানে আমাদেরকে মনে রাখতে হবে, অপারেটরের সাথে চলক যদি ভিন্ন হয়, তাহলে ভিন্ন চলককে কোনো অপারেটর দিয়ে অপারেট করলে ওই অপারেটর নতুন একটা মান দিবে, প্লাস আবার অপারেটরটা আবার থেকে যাবে। যেমন দেখো ওয়াইটা আবার রয়ে গেছে dy dx, অর্থাৎ অন্তরীকরণের পরেও আবার ওই চলকটা থেকে যাবে dy dx। তাহলে cos y dy dx, তাহলে এটা এই ক্ষেত্রে আমাদের সকল সমীকরণের জন্য এই কথাটা প্রযোজ্য। আর যদি ধরো তোমার d dt পাই x, এখন দেখো এখানে ফাই একটা ধ্রুবক, তাহলে ফাইটা চলে যাবে অন্তরীকরণের বাইরে, তাহলে dx বাই dt। তাহলে আমরা দেখো এখানে t ছিল, এখানে x ছিল, যার কারণে সে অন্তরীকরণ করতে পারে না। অর্থাৎ কোনো অপারেটর যদি অন্তরীকরণ করতে না পারে, সেটা যেভাবে আছে সেভাবে থেকে যাবে, এটাতে সেভাবে থেকে গেছে। এবার আমরা আসি আমাদের সমাকলন। সমাকলন হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলো রাশিকে একত্রিত করা। যেমন আমরা যদি বলি, যেমন একটি পাকা কলা নিয়ে আমরা যদি ছুরি দিয়ে, ধারালো ছুরি বা ব্লেড দিয়ে আমরা এটাকে যদি পাতলা করে কতগুলো কি করি, স্লাইস করি, টুকরো করি। কতগুলো স্লাইস বা টুকরো করলে এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র এক একটা স্লাইস হবে। তো ক্ষুদ্র এক একটা স্লাইসকে আমরা ধরতে পারি ধরো dx। এখন আমরা যদি সবগুলো স্লাইস একটার সাথে একটার সাথে একটা লাগাই দিলে দেখবা পরিপূর্ণ একটা কলা হয়ে গেছে। তার মানে কি, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ dx, এটা হচ্ছে এক্স এর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থেকে সম্পূর্ণ অংশটা যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, সমাকলন করতে হবে। এই সমাকলনের আরেকটা নাম হচ্ছে, এটাকে আমরা যোগজীকরণ অপারেটরও বলি, সমাকলন অপারেটরও আমরা বলি, অথবা আমরা বলি ইন্টিগ্রেশনাল অপারেটর। তাহলে যেই নামে ডাকি না কেন, কিন্তু তার কাজ কিন্তু সবসময় এক। যেমন আমরা যদি বলি ইন্টিগ্রেশন অফ dx, ক্যালকুলেশন করলে আমরা শুধু পাবো কত, x। ইন্টিগ্রেশন অফ dx সমান সমান শুধু কত, x। আবার যদি আমরা বলি ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা নতুনভাবে হবে x এর উপরে n প্লাস 1। অর্থাৎ x এর উপর সূচক যা আছে তার সাথে 1 যোগ হবে, নিচে সূচক প্লাস 1। তাহলে উপরে চলকের উপরে থাকবে x n, n এর সাথে উপরে 1 যোগ হবে, আর নিচে শুধুমাত্র n প্লাস 1 হবে। তাহলে আমরা ইন্টিগ্রেশন অফ, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের চিহ্ন, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx সমান সমান x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। তাহলে এটা হচ্ছে আমাদের কতগুলো সূত্র। ঠিক অনুরূপভাবে আমরা যদি অন্য অপারেটরকেও অপারেট করি, যেমন ইন্টিগ্রেশন অফ সাইন এক্স, যেমন এই সাইন এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স, এটাকে যদি আমরা অপারেট করলে সে নতুন একটা মান তৈরি করবে, সেটা হচ্ছে মাইনাস cos x। তাহলে ইন্টিগ্রেশন অপারেটর এটিও একটা অপারেটর, কারণ সে কোনো রাশির উপরে ক্রিয়া করে নতুন মান দিতে পারে। dx সেটাও একটা অপারেটর, কারণ সেও কোনো রাশির উপরে ক্রিয়া করে নতুন একটা মান দিতে পারে। তাহলে এরপর ধরো ইন্টিগ্রেশন অফ cos x dx, ইন্টিগ্রেশন অফ cos x dx করলে আমরা পাবো সাইন এক্স। তাহলে এটা পুরোটার রেজাল্ট হয়েছে সাইন এক্স। তাহলে আমরা এই ধরনের রেজাল্ট যখন পাবো, তখন আমরা সেখানে সাইন এক্স লিখবো। এরপরে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, যদি এই ধরনের কোনো সূত্র বা এই ধরনের কোনো ফরম্যাট আমরা পাই, তখন এটাকে আমরা লিখবো সাইন ইনভার্স x বাই a। অর্থাৎ
যেটা চলকটা যাবে উপরে, ধ্রুবকটা আসবে কোথায় নিচে, সাইন ইনভার্স হয়ে যাবে। তাহলে দেখো এগুলো সবগুলো হচ্ছে আমাদের সমাকলন অপারেটর। আমাদের পদার্থবিজ্ঞানের জন্য এই অপারেটরগুলো, এতটুকু জায়গার অপারেটরগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অন্য অপারেটরগুলো লাগবে খুব কম পরিমাণে লাগবে। তাই এই অপারেটরগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করছি। পরে অন্য অধ্যায়ে অন্য অপারেটর নিয়ে আমরা আলোচনা করব। এবং আমরা যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি কোনো একটা ভেক্টর রাশি বিবেচনা করি, ধরো আমরা ধরে নিলাম ব্যাগ, তাহলে ব্যাগ একটা ভেক্টর রাশি, তাহলে সরণের হারকে আমরা নাম দিয়েছি ব্যাগ। অর্থাৎ আমরা যদি কোনো এই অন্তরীকরণের সাহায্যে যদি আমরা ব্যাগকে প্রকাশ করতে চাই, তার সাহায্যে অন্তরীকরণের সাহায্যে, তাহলে ডি আর ডিটি অর্থাৎ সরণের হারকে ব্যাগ বলে। এই যেমন এখানে ডি আর ডিটি, তাহলে এটা ভিন্ন অপারেটর, তাই যে সে অপারেট করতে পারে না, যেভাবে আছে সেভাবে রয়ে গেছে। এখন আর একটি কি অবস্থান ভেক্টর, আমরা জানি আর একটা কি অবস্থান ভেক্টর। আর ভেক্টর সমান হচ্ছে আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড। তাইলে এই আর ভেক্টরকে আমরা যদি ডি ডিটি সময় হিসাবে অন্তরীকরণ করি, তাহলে আমরা পাবো আই ডি এক্স ডিটি প্লাস জে ডি ওয়াই ডিটি প্লাস কে ডিজেড ডিটি। তার মানে এটা হচ্ছে একটা অন্তরীকরণের এটা একটা উদাহরণ। অর্থাৎ আমরা অবস্থান ভেক্টরকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা এটা পাবো। আবার ডিএক্স বাই ডিটি এটা হচ্ছে সরণের হার, তো সরণের হারকে আমরা নাম দিচ্ছি কি ব্যাগ। তার মানে আমরা ব্যাগকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা ত্বরণ পাবো। দেখো আমরা এখানে সব ভেক্টর হিসাবে প্রকাশ করতেছি, তাই আমরা ভেক্টর চিহ্ন দিব। ব্যাগকে আমরা যদি সময়ের সাপেক্ষে কি করি অন্তরীকরণ করি, তাহলে আমরা কি পাবো ত্বরণ পাবো। যেমন ডিভি ডিটি এটা হচ্ছে বি কে ডি ডিটি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, তাহলে ত্বরণ পাওয়া গেছে। ঠিক অনুরূপভাবে এটা পুরোটাই ছিল কি ব্যাগ, এটাকে যদি আমরা আবার সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি, এখানে হবে ডি ডিটি অফ ডিএক্স ডিটি, তাহলে আমরা পাবো ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার। আই সবগুলোর সাথে থাকবে আই জে কে, যেহেতু আগেও আছে এখনো থাকবে ডি স্কোয়ার ওয়াই ডিটি স্কোয়ার প্লাস কে ডি স্কোয়ার জেড ডিটি স্কোয়ার। তার মানে অর্থাৎ এই সমীকরণে যে দেখো এই সমীকরণ পুরো সমীকরণটাকে আমরা আবার সময়ের সাপেক্ষে এটা পুরোকে অন্তরীকরণ করছি, পুরোটাকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করে ত্বরণ পাচ্ছি। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের ত্বরণ যে এরকম, এইটা আমাদের জানা থাকতে হবে। যদি আমরা এটা না জানি, তাহলে আমরা যে কোনো জায়গাতে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ত্বরণ সম্পর্কে আমরা আলোচনা করতে পারবো না। এবার আসো আমরা কতগুলা নতুন রাশি, আরো কতগুলো নতুন রাশি নিয়ে আমরা আলোচনা করব। দেখো এখানে লেখা আছে ভেক্টর ক্ষেত্র। তাহলে ভেক্টর ক্ষেত্র কি জিনিস আমাদেরকে পদার্থবিজ্ঞানে এই সংজ্ঞাটা বা এই জিনিসটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। ধরো আমরা কল্পনা করলাম কোনো একটা গোলক পৃষ্ঠ, ওই গোলক পৃষ্ঠের প্রত্যেক বিন্দুতে, গোলক পৃষ্ঠের মধ্যে যদি ধরো আমরা আদান দিই, তাহলে প্রত্যেকটা বিন্দুতে প্রাবল্য থাকবে এবং আদান গোলক পৃষ্ঠের সব জায়গায় সুষমভাবে ছড়িয়ে পড়বে। তার মানে প্রত্যেকটা বিন্দুতে প্রাবল্য সমান হবে। তো আমরা যদি বলি কোনো গোলক পৃষ্ঠের প্রাবল্য, তাহলে প্রাবল্য একটা ভেক্টর রাশি, তার মানে ও গোলক পৃষ্ঠের প্রত্যেকটা বিন্দুতে প্রাবল্য একটি ভেক্টর রাশি। তাহলে আমরা যদি বলি কোনো স্থানের মধ্যে যতগুলো বিন্দু আছে, প্রত্যেকটা বিন্দু যে বিন্দু হোক, প্রত্যেকটা বিন্দুর সাথে যদি ভৌত গুণ হিসাবে ভেক্টর থাকে, তখন আমরা সেটাকে নাম দিচ্ছি ভেক্টর ক্ষেত্র। তাহলে ভেক্টর ক্ষেত্র কাকে বলে? কোনো স্থানের প্রত্যেকটা বিন্দুর ভৌত গুণ, অর্থাৎ প্রত্যেকটা বিন্দুর সাথে যদি ভেক্টর রাশি জড়িত থাকে, তখন ক্ষেত্রটার নাম হয়ে যাবে ভেক্টর ক্ষেত্র। যেমন আমরা বললাম গোলক পৃষ্ঠের প্রাবল্য একটি ভেক্টর রাশি, তাহলে প্রত্যেকটা বিন্দুতে প্রাবল্য ভেক্টর রাশি, তাহলে অতএব পুরো গোলক পৃষ্ঠটা একটি ভেক্টর ক্ষেত্র। তাইলে এখন আমরা যদি ভেক্টর ক্ষেত্রকে ভি দ্বারা প্রকাশ করি, এক্স ওয়াই জেড হচ্ছে মূলত ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভি একটি কি ভেক্টর ক্ষেত্র। তো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভি একটি ভেক্টর ক্ষেত্র, এটাকে আমরা যদি বলি ব্যাগ বলি, তাহলে ব্যাগও একটা ভেক্টর রাশি। তাহলে এটা হবে আই বি এক্স প্লাস এ বি ওয়াই প্লাস কে বি জেড, অর্থাৎ এক্স অক্ষ বরাবর ব্যাগের অংশ, ওয়াই অক্ষ বরাবর ব্যাগের অংশ প্লাস জেড অক্ষ বরাবর ব্যাগের অংশ। তাহলে এই ভি এক্স ওয়াই জেড একটি কি ভেক্টর ফাংশন বলতে পারি। ক্ষেত্রটা হচ্ছে ভেক্টর ক্ষেত্র, আর এটাকে আমরা যে ফাংশন দিয়ে প্রকাশ করি, এটাকে আমরা নাম দিয়েছি কি ভেক্টর ফাংশন। ফাংশন কি? ফাংশনও মূলত হচ্ছে পরস্পরের সাথে একটা সম্পর্কযুক্ত চলক, যার একটাকে পরিবর্তন করলে আরেকটা পরিবর্তিত হয়। এরকম পরস্পরের সাথে সম্পর্কযুক্ত চলককে আমরা নাম দিয়েছি কি ফাংশন। তাহলে আমরা এবার আসো, তাহলে স্কেলার ক্ষেত্র, কোনো স্থানের প্রত্যেকটা বিন্দুর ভৌত গুণ যদি স্কেলার হয়, আমরা যদি বলি কোনো একটা স্থান, ওই স্থানের প্রত্যেকটা বিন্দুর ভৌত গুণ হচ্ছে স্কেলার, তাহলে ক্ষেত্রটা হবে স্কেলার ক্ষেত্র। যেমন আমি যদি বলি কোনো একটা গোলক পৃষ্ঠের প্রত্যেকটা বিন্দুর বিভব, তাহলে প্রত্যেক বিন্দুতে বিভব একটি স্কেলার রাশি। তাহলে প্রত্যেক বিন্দুতে বিভব যেহেতু একটা স্কেলার রাশি, তাহলে ওই বিন্দুর সাথে অথবা প্রত্যেকটা বিন্দুর সাথে ভৌত গুণ একটি স্কেলার, তাহলে অতএব ক্ষেত্রটা কি স্কেলার ক্ষেত্র। আবার স্কেলার ক্ষেত্রকে প্রকাশ করার ফাংশনকে আমরা নাম দিচ্ছি কি স্কেলার ফাংশন, আর ভেক্টর ক্ষেত্রকে প্রকাশক ফাংশনকে আমরা নাম দিচ্ছি ভেক্টর ফাংশন। তাহলে আমাদেরকে এখানে ভেক্টর ক্ষেত্র কি জিনিস এটা একদম ক্লিয়ারলি বুঝতে হবে, যে ক্ষেত্রের প্রত্যেকটা রাশির ভৌত গুণ ভেক্টর
স্কেলার ক্ষেত্রে কি জিনিস সেটা ভালোভাবে বুঝতে হবে, যে ক্ষেত্রের প্রত্যেকটা বিন্দুর ভৌত গুণ স্কেলার। যেমন দেখো এখানের মধ্যে এটা একটা স্কেলার ফাংশন, এখানে কোনো ভেক্টর রাশি নাই, আবার এখানে দেখো আই জে কে ভেক্টর আছে। তাইলে এখন এরপর আসো একটি অপারেটর নিয়ে আমরা আলোচনা করবো, যে অপারেটরটা আমরা এর আগে কখনো নামও শুনি নাই। এইটি একটি বিশেষ ধরনের অপারেটর, ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার অন্তরীকরণযোগ্য একটি অপারেটর, যেটি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী হ্যামিল্টন। এটাকে আমরা হ্যামিল্টনিয়ান অপারেটরও বলি। আবার এই অপারেটরকে নাবলা নামেও পরিচিত, অর্থাৎ নাবলাও বলা হয়, অথবা এটাকে হ্যামিল্টনিয়ান অপারেটরও বলা হতো। তাহলে ভেক্টর অপারেটর, এই অপারেটর অন্য অপারেটর থেকে একেবারে সম্পূর্ণরূপে ভিন্ন, কারণ আমাদের কাছে যত ধরনের অপারেটর আছে সব অপারেটর আমরা শুধুমাত্র একটি স্থানাঙ্ক ব্যবস্থাকে আমরা অন্তরীকরণ করতে পারি। আর ভেক্টর অপারেটর এটি এমন ধরনের একটা অপারেটর যেটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা স্থানাঙ্ক ব্যবস্থাকে একই সময়ে একই সাথে কি করতে পারে, অন্তরীকরণ করতে পারে। এই জন্য এটাকে আমরা নাম দিচ্ছি স্পেশাল একটা অপারেটর। এইটা আমরা ডেল বা নাবলা যেই নামে আমরা ডাকি না কেন, যেটাই মনে রাখতে সুবিধা হয়। তাহলে এই ভেক্টর অপারেটর ডেল, ডেল সমান সমান আই। আবার দেখো ডেলের চিহ্ন, ত্রিভুজের মতো ভূমি যে অংশটা, ভূমিটা থাকবে উপরে, তার উপরে একটা ভেক্টর চিহ্ন হবে আই ডেল ডেল এক্স। এখানে মূলত ডেল্টা ডেল্টা এক্স প্লাস জে ডেল্টা ডেল্টা ওয়াই প্লাস কে ডেল্টা ডেল্টা জেড, অথবা এখানে আমরা আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। তাহলে এই তিনটা হচ্ছে আমার ভেক্টর অপারেটর ডেল। তাহলে ডেল ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার একটি অন্তরীকরণযোগ্য অপারেটর, যেটা নাবলা নামেও কি পরিচিত, যেটা নাবলা নামেও কি পরিচিত। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটি অন্তরীকরণযোগ্য অপারেটর, যেটা নাবলা নামে পরিচিত। তাহলে অতএব আমরা এই একটু পর্যন্ত আজকের ক্লাস থাকবে। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।